গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো বাংলা ব্যাকরণ থেকে বেশ কয়েকটা ক্লাস জুড়ে আমরা বাক্য নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? তো শেষ বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ নিয়ে আমরা কথা বলেছিলাম আগের ক্লাসে। তো সেখানে বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ কয়টি, কি কি, এবং তার মধ্যে একটি বাক্য সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনেছিলাম। হুম? তো আজ সেই বাক্যের অর্থগত শ্রেণীবিভাগের পরবর্তী আলোচনা পর্ব নিয়ে আমি আজ চলে এসেছি। তো সেই বাক্যের অর্থগত শ্রেণীবিভাগের বিস্তারিত আলোচনা পর্বের পরবর্তী অংশে যাওয়ার আগে আগের দিন শেষ অর্থগত শ্রেণীবিভাগ নিয়ে আমরা কি আলোচনা করেছিলাম সেটা একবার মনে করে নেওয়া যাক। তো আমরা কি জেনেছিলাম? অর্থগত দিক থেকে বাক্যকে কতগুলি ভাগে ভাগ করা যায়? না, 7টি ভাগে ভাগ করা যায়, তাই তো? কি কি? নির্দেশক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, সন্দেহবাচক বাক্য, আবেগসূচক বাক্য আর শর্ত সাপেক্ষ বাক্য। ঠিক? এবং এর মধ্যে প্রথম যেটা অর্থাৎ নির্দেশক বাক্য সম্পর্কে আমরা জেনেছিলাম। তো নির্দেশক বাক্য কি, কাকে বলে? না, যে বাক্যে কোনো বিষয় সম্পর্কে নির্দেশ করে কিছু বলা হয় বা কোনো বিষয়ে বর্ণনা করা হয় বা বিবৃতি দেওয়া হয়, সেই বাক্যগুলোকে নির্দেশক বাক্য বলা হয়। ঠিক? এবং এই বাক্যগুলোর মধ্যে দু রকমের ভাব প্রকাশ হয়, একটা হ্যাঁ বাচক, একটা না বাচক, অর্থাৎ একটা সদর্থক, একটা নঙর্থক। এবং এই ভাবগত দিক থেকে এই বাক্যগুলোকেও আবার দুরকম ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এই নির্দেশক বাক্যকেও আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো সদর্থক নির্দেশক বাক্য অর্থাৎ হ্যাঁ বাচক নির্দেশক বাক্য, একটা নঙর্থক নির্দেশক বাক্য অর্থাৎ না বাচক নির্দেশক বাক্য। তো এই পর্যন্ত আমরা জেনেছিলাম। তো এর মানে অর্থগত শ্রেণী বিভাগের এর পরবর্তীতে কি আছে, চলো এবার সেগুলো দেখে নেওয়া যাক। এবার আসি 2 নম্বর ভাগ, প্রশ্নবাচক বাক্য। তো প্রশ্নবাচক বাক্য নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে কিরকম ধরনের বাক্য হতে পারে। ঠিক? তো প্রশ্নবাচক বাক্য অর্থাৎ যে বাক্যের মধ্যে দিয়ে কোনো প্রশ্ন প্রকাশিত হবে সেই বাক্যগুলো প্রশ্নবাচক বাক্য হবে। অর্থাৎ বোঝা যাবে বাক্যগুলো যে সেটা কোনো প্রশ্ন বোঝাচ্ছে, প্রশ্ন করা হচ্ছে। হুম এবং এই বাক্যগুলির মধ্যে যে ধরনের প্রশ্ন করা হয়ে থাকে সেগুলো মূলত ক জাতীয় প্রশ্ন হয়। হ্যাঁ, যেমন কি, কে, কোথায়, কেন, কবে, কখন, কেমন ইত্যাদি এই ধরনের ক জাতীয় প্রশ্ন করা হয়ে থাকে। হুম এবং এর আরো একটা সবথেকে চেনার উপায় যে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, যেটা জিজ্ঞাসা চিহ্ন বলা হয়। এটা থাকবে অবশ্যই। তাই এই ধরনের বাক্যগুলো দেখলেই তোমরা সহজেই চট করে ধরে ফেলতে পারবে যে এটা প্রশ্নবাচক বাক্য, যেটা প্রশ্ন করা হয়েছে। হুম? তো হলো এর মধ্যে ক জাতীয় প্রশ্ন থাকে, তখন তো আরো সহজে বুঝতে পারবে যে এটা প্রশ্ন করা হয়েছে। এবং কোনো কোনো বাক্য আবার যে এই ক জাতীয় প্রশ্নমূলক শব্দ ব্যবহার না করেও প্রশ্নবাচক বাক্য হয়। হ্যাঁ, তো সেগুলো উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আরো বুঝতে সুবিধে হবে। যে তুমি কোথায় গিয়েছিলে, এখানে দেখো কোথায় দেওয়া রয়েছে, অর্থাৎ একটা ক জাতীয় প্রশ্নের একটা শব্দ দেওয়া রয়েছে। ঠিক? তো এখান দিয়ে বোঝাই যাচ্ছে যে এটা প্রশ্নবাচক বাক্য এবং শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তার ফলে আরো সহজেই বোঝা যায় এটা প্রশ্নবাচক বাক্য এবং এটা ক জাতীয় প্রশ্নবাচক বাক্য। হুম যেহেতু এই কোথায় এটা দেওয়া রয়েছে, অর্থাৎ ক জাতীয় প্রশ্নের জন্য যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় তার মধ্যে কোথায়টাও তার মধ্যেই পড়ছে। হ্যাঁ, হলো তাহলে এটাও ক জাতীয় প্রশ্নবাচক বাক্য। তোমার নাম কি, কি দেওয়া রয়েছে, অর্থাৎ ক জাতীয় প্রশ্ন করা রয়েছে, শেষে প্রশ্নবাচক চিহ্ন রয়েছে, তাহলে এটা একটা প্রশ্নবাচক বাক্য। তারপরে দেখো আজকে দুপুরে কি রান্না হয়েছে, এখানেও কি রয়েছে,
অর্থাৎ প্রশ্ন বা ক জাতীয় প্রশ্ন করা হয়েছে, তাই এটা প্রশ্নবাচক বাক্য। বা আরো একটা কথা, যে আজকে দুপুরে রান্না হয়েছে কি, এখানে কিটা রয়েছে কিন্তু একটু অন্যরকম। দেখো, দুটোর উত্তরও কিন্তু একটু আলাদা আলাদা রকম হয়। যে ধরো আমরা এই যে দুটোর উত্তর দেখো না, যে আজকে দুপুরে কি রান্না হয়েছে, তার উত্তরে অনেকগুলো উত্তর হতে পারে, তাই না? যে ডাল, ভাজা, মাংস, মাছ ইত্যাদি ইত্যাদি নানা রকমের পদ থাকতে পারে, অনেক রকমের উত্তর আসতে পারে, তাই না? এখানে দেখো, আজকে দুপুরে রান্না হয়েছে কি, এখানকার উত্তরটা কিন্তু একরকম হবে, হয় হ্যাঁ না হলে না, হ্যাঁ বা না জাতীয় উত্তর হচ্ছে। তো দেখো এখানে দেখো, এই এখানে কয় হ্রস্বই রয়েছে, আর একটা কয় দীর্ঘই রয়েছে, এটাই হলো এটার ফারাক। হুম। তো যেগুলো হ্যাঁ বা না জাতীয় উত্তর হয়, সেইগুলো সাধারণত কয় হ্রস্বই ওয়ালা এরকম একটা প্রশ্ন সূচক শব্দ থাকে, এবং যেগুলোর অনেকগুলো উত্তর হতে পারে সেগুলোতে কয় দীর্ঘই ওয়ালা এরকম শব্দ থাকতে পারে, অর্থাৎ এইরকম ক জাতীয় প্রশ্ন থাকতে পারে। হুম। তো এরকম প্রশ্নবাচক বাক্যের মধ্যেও কিছু বিভিন্নতা রয়েছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো আরো একটা যেটা বিষয় যেটা বলছিলাম, যে কিবাচক শব্দ ব্যবহার না করে, অর্থাৎ ক জাতীয় প্রশ্নমূলক শব্দ ব্যবহার না করেও প্রশ্নবাচক বাক্য হয়। হুম। যেমন দেখো, আপনি খেয়েছেন, এখানে ক জাতীয় কোনো প্রশ্ন করা হয়নি, কিন্তু শুনেই মনে হচ্ছে যে এটা প্রশ্ন করা হয়েছে, তাই না? যে আপনি খেয়েছেন মানে কি, প্রশ্ন করেই জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক? এবং শেষে দেখো একটা প্রশ্নসূচক চিহ্নও রয়েছে, অর্থাৎ এটাও একটা প্রশ্নসূচক বাক্য। কথাটা বলবো, আমি জিজ্ঞাসাই করছি বা প্রশ্নই করছি এক প্রকার, এবং শেষে প্রশ্নসূচক চিহ্নও রয়েছে, অর্থাৎ এটাও প্রশ্নসূচক বাক্য। তো এরকম কিবাচক শব্দ ব্যবহার না করেও প্রশ্নবাচক বাক্য হয়, এগুলোকে ক জাতীয় প্রশ্ন ছাড়া প্রশ্নবাচক বাক্য আহ, বলতে পারো তোমরা। হুম। তো এই হলো প্রশ্নবাচক বাক্য, যেটা সব থেকে সহজ একটা অর্থগত দিকের একটা ভাগ। হুম। চলো এর পরবর্তী অংশ, অর্থাৎ ৩ নম্বর ভাগ, অনুজ্ঞাবাচক বাক্য। হুম। তো অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে সেটা জানার আগে আমরা এই অনুজ্ঞা সম্পর্কে জানি, যে অনুজ্ঞা কাকে বলে। হুম। তো অন্যকে যখন কিছু করার জন্য কোনো আদেশ, উপদেশ, অনুরোধ বা আহ্বানের ভাব প্রকাশ হয়, বা আহ্বান বা এই আদেশ, অনুরোধ, উপদেশ এই সমস্ত ভাব বোঝায়, সেই ভাবটাকে অনুজ্ঞা ভাব বলা হয়। হুম। সেই জন্য যে বাক্যের মধ্যে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, আহ্বান ইত্যাদি বোঝালে তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলা হয়। বুঝতে পেরেছো? তো যেমন দেখো, 1 গ্লাস জল দাও, কি করা হচ্ছে, যে আদেশ করা হচ্ছে যে আমাকে 1 গ্লাস জল দাও, আদেশ ভাব প্রকাশ পাচ্ছে, অর্থাৎ অনুজ্ঞা ভাব প্রকাশ পাচ্ছে, তাই এটা অনুজ্ঞাবাচক বাক্য হবে। বুঝতে পেরেছো? তারপর দেখো, দয়া করে আমাকে যেতে দিন, এখানে অনুরোধ করা হচ্ছে, তাই তো? আমরা অনুরোধ করেই তো বলি যে দয়া করে যেতে দিন। তো এখানে অনুরোধ করা হচ্ছে। তো কাউকে যখন অনুরোধ করে কিছু বলা হয়, তখন সেই ভাবটা কোন ভাবের মধ্যে পড়ে না, অনুজ্ঞা ভাবের মধ্যে পড়ে। যেহেতু এটা অনুজ্ঞা ভাবের মধ্যে পড়ছে, তাই এই বাক্যটা কি বাক্য হবে না, অনুজ্ঞাবাচক বাক্য হবে। হুম। আরো যেমন, এই কাজটি করো, তোমার জন্য ভালো হবে, এটা কিভাবে বলা হয়, কাউকে উপদেশ দিই যখন আমরা, যে কিছু একটা কাজ বলে যেটা করো তোমার জন্য ভালো হবে, তো এরকম এটা কি উপদেশ দেওয়া হচ্ছে। তো এরকম আদেশ, উপদেশ, অনুরোধ করলে কি হয়, অনুজ্ঞা ভাব প্রকাশ পায়, অনুজ্ঞা ভাব প্রকাশ পেলে সেই বাক্য অনুজ্ঞাবাচক বাক্য হবে। বুঝতে পেরেছো? তো এই হলো অনুজ্ঞাবাচক বাক্য। তারপর 4 নম্বর ভাগ, প্রার্থনা সূচক বাক্য।
এখানেও তোমরা নামটা শুনেই বুঝতে পারছো যে প্রার্থনামূলক হবে। তো যে বাক্যের দ্বারা প্রার্থনা, চাহিদা, ইচ্ছা প্রভৃতি ভাব প্রকাশিত হয় তাদের প্রার্থনাসূচক বাক্য বলা হয়। অর্থাৎ সেই বাক্যের মধ্যে প্রার্থনা ভাব লক্ষ্য করা যাবে, বা কোনো মানুষের তার চাহিদা বা ইচ্ছার ভাব প্রকাশ হবে। হুম, সেগুলোই হবে প্রার্থনাসূচক বাক্য। যেমন দেখো, ঈশ্বর তোমার মঙ্গল করুন। এখানে কি একটা প্রার্থনাময় একটা কথা হচ্ছে, বা একটা ইচ্ছা, নিজের চাহিদা বা নিজের ইচ্ছাটা প্রকাশ পাচ্ছে, তাই তো, ইচ্ছার ভাব প্রকাশ পাচ্ছে। তাই এটা কি হবে? প্রার্থনাসূচক বাক্য হবে। বা দেখো, হে ঈশ্বর, কাজটি সফল হতে আমায় সাহায্য করো। তো এটা কি? এটা একেবারে সোজাসুজি প্রার্থনা করছে ঈশ্বরের কাছে, তাই না? তো এটা কি হলো? আরো সহজভাবে বুঝতে পারছো তোমরা? এটা প্রার্থনাসূচক বাক্য। হুম? তো কোনো বাক্যের মধ্যে শুধু প্রার্থনা ছাড়াও নিজের চাহিদা বা নিজের ইচ্ছা, যে এটা হোক বা এটা উম, এটা চাই, হ্যাঁ, এরকমটা হলে সেটা প্রার্থনাসূচক বাক্য হবে। ঠিক আছে? এরপর এরপর ৫ নম্বর ভাগ কি? সন্দেহবাচক বাক্য। সন্দেহবাচক বাক্য কাকে বলে? কেমন ধরনের বাক্যকে সন্দেহবাচক বাক্য বলা হয়? না, যে বাক্যের মধ্যে কোনো সন্দেহ বা অনিশ্চয়তা কিংবা সংশয়ের ভাব প্রকাশ পায় সেই বাক্যগুলোকে সন্দেহবাচক বাক্য বলা হয়ে থাকে। যে যে বাক্যটা বক্তা বলে সেই বাক্যটার মধ্যেই কোনো সন্দেহ বা সংশয়ের ভাব প্রকাশ পায়, এটা অনিশ্চয়তার ভাব প্রকাশ পায়, সেই বাক্যগুলোই তাই সন্দেহবাচক বাক্য হয়। আরো একটা কথা, যে এই সন্দেহবাচক বাক্যের মধ্যে কখনো কখনো এই হয়তো, বোধ হয়, সম্ভবত, বুঝি এই ধরনের শব্দ যুক্ত থাকে। এগুলো কি? একটা সংশয়াত্মক শব্দ। তো এরকম সংশয়াত্মক শব্দ সন্দেহবাচক বাক্যের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। হুম, তাই এরকম যখন শব্দযুক্ত কোনো বাক্য দেখবে তখন তোমরা সহজেই বুঝতে পারবে যে এটা সন্দেহবাচক বাক্য। তো উদাহরণ দিয়ে বলি তাহলে আরো বুঝতে সুবিধা হবে তোমাদের। যে আপনি কি মানুষ না দেবতা? এর মধ্যে দেখো একটা সংশয় বা একটা সন্দেহ কাজ করছে, যে আপনি মানুষ না দেবতা, যে দুটোই, এটা সন্দেহ, একটা অনিশ্চয়তা কাজ করছে। হুম, শিওর নেই, এখানে কোনো শিওরিটি নেই, বা কনফিডেন্সের সঙ্গে কিছু বলা হচ্ছে না, তা টানাপোড়েন থাকছে। তো এরকম কোনো সংশয় বা সন্দেহ কাজ করলে বা ভাব প্রকাশ পেলে সেটা সন্দেহবাচক বাক্যই হবে। তারপর দেখো, হয়তো আজ সন্ধ্যায় দিদি আসবে। হয়তো আজ সন্ধ্যায় দিদি আসবে, এখানে একটা সংশয় বোধ আছে, তাই না? যে হয়তো, শিওর কি জানে না। হুম, এখানে কি? এখানেও কোনো কনফিডেন্স নেই, কোনো শিওরিটি নেই। এবং সব থেকে যেটা চেনার উপায়, যেখানে হয়তো আছে অর্থাৎ একটা সংশয়াত্মক শব্দই যুক্ত রয়েছে, তাহলে কি এটা সহজেই বলতে পারবে তোমরা যে সন্দেহবাচক বাক্য। হুম, আরো যেমন, ওই বুঝি বাঁশি বাজলো, বুঝি, এটাও একটা সংশয়াত্মক শব্দ যুক্ত রয়েছে, ব্যবহৃত হয়েছে, তাই এটা সন্দেহবাচক বাক্য। আমি বোধহয় আজ যেতে পারবো না। আমি বোধহয় আজ যেতে পারবো না, বোধ হয়। হ্যাঁ, এখানেও সেরকম কোনো শিওরিটি নেই, বা একটা সংশয় কাজ করছে। হ্যাঁ, এবং সংশয়াত্মক শব্দও ব্যবহার করা হয়েছে, ফলে এটা সন্দেহবাচক বাক্য। হুম, এরপর আবেগসূচক বাক্য। তো আবেগসূচক বাক্য কি? আবেগ, তোমরা নামটা শুনেই বুঝতে পারছো যে এই বাক্যের মধ্যে নিশ্চয়ই আবেগ কাজ করে, তাই না? আবেগের ভাব প্রকাশ পায়। একদমই ঠিক আন্দাজ করছো, এই বাক্যগুলোর মধ্যে একটা আবেগের ভাব প্রকাশ পায়। তো সেই আবেগ বলতে কি বোঝাচ্ছে? আবেগের মধ্যে মানুষের কোন কোন ফিলিংস গুলো তার মধ্যে ধরা হয়? বলো দেখি, তোমরা বলতে পারবে আবেগ বলতে কি বোঝায়? তো মানুষের যে আনন্দ, ভয়,
উচ্ছ্বাস, ঘৃণা, বিস্ময়, শোক, বিহ্বলতা এগুলো আবেগের মধ্যে ধরা হয়। হুম? তো আবেগ সূচক বাক্য তাহলে কাকে বলা হবে? যে বাক্যে এই আনন্দ, ভয়, ঘৃণা, বিস্ময়, উচ্ছ্বাস, শোক, বিহ্বলতা প্রভৃতি এই আবেগবোধক ভাব প্রকাশিত হয়, সেই বাক্যগুলোকেই আবেগসূচক বাক্য বলা হয়। বুঝতে পেরেছ? অর্থাৎ এই ধরনের বাক্যগুলোর মধ্যে দিয়ে একটা আবেগবোধক ভাব প্রকাশ পায় এবং বাক্যটা দেখলেই তোমরা বুঝতে পারবে, কারণ তারও একটা চেনার সহজ উপায় রয়েছে যে এই আবেগসূচক বাক্যের মধ্যে একটা এরকম বিস্ময়সূচক চিহ্ন থাকে, যেটা দেখলে তোমরা চিনতে পারবে। এবং সেই জন্য এই বাক্যের মধ্যে একটা বিস্ময় কাজ করে বলেই বা একটা বিস্ময়ের ভাব প্রকাশ পায় বলেই এই আবেগসূচক বাক্যকে অনেকে বিস্ময়বোধক বাক্যও বলা হয়ে থাকে বা বলে থাকেন। তো যাই হোক, উদাহরণ দেখো তাহলে আরো সহজে বুঝতে পারবে। যে বাহ, এই না হলে আমার মেয়ে, অর্থাৎ একটা বাবার বা একটা মায়ের একটা গর্ববোধ কাজ করছে, তাই না? অর্থাৎ একটা আবেগ থেকে কথা বলছেন। হুম তিনি আনন্দ থেকেই বলছেন, তাহলে এটা কি একটা আবেগের ভাব প্রকাশ পাচ্ছে, তাহলে এটা কি হবে না একটা আবেগসূচক বাক্য। এবং তারপরে যে আবেগসূচক যে চিহ্ন রয়েছে সেটা দেখলেও তোমরা সহজে বুঝতে পারবে যেটা আবেগসূচক বাক্য। তারপরেও হা কি রূপের বাহার, একটা সৌন্দর্য বোঝা যাচ্ছে যেখানে একটা কোনো কিছুর রূপের বর্ণনা করা হচ্ছে। তো একটা আহ সুন্দর একটা উচ্ছ্বাস থেকে বলছে যে আহা কি রূপের বাহার। এবং সব থেকে বড় বিষয় যেটা, এই বিস্ময় সূচক একটা চিহ্ন দেওয়া হয়েছে এবং বিস্মিত হয়েই সে বলছে যে কি রূপের বাহার। তো এখান থেকে তোমরা সহজেই বুঝতে পারছো যে এটা আবেগ সূচক বাক্য। এছাড়া ছি ছি এমন কাজ তুমি করতে পারলে, যেটা রেগে গিয়ে, রাগটাও তো আবেগের মধ্যেই পড়ে। ঘৃণা থেকে ধরো বলছে যে ছি ছি এমন কাজ তুমি করতে পারলে, এবং এটা অবাক করা কথা, এটা যেন বিশ্বাস হচ্ছে না, অবিশ্বাস্য। তার ফলে কি এখানে একটা বিস্ময়সূচক চিহ্নও ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই বাক্যটি আবেগসূচক বাক্য। হুম এছাড়া কি আনন্দ, আমি আজ মেলায় যাব। তো আনন্দটা কি আবেগের মধ্যে পড়ছে। হ্যাঁ, তো আবেগের মধ্যে পড়ছে যেহেতু, অর্থাৎ সেই বাক্যের মধ্যে একটা আবেগবোধক ভাব প্রকাশ পাচ্ছে, তাই এটা আবেগসূচক বাক্য হবে। হুম তো এগুলো হলো আবেগসূচক বাক্য বা বিস্ময়সূচক বা বিস্ময়বোধক বাক্য। এবার আসি 7 নম্বর ভাগ, শর্ত সাপেক্ষ বাক্য। শর্ত সাপেক্ষ নামটা শুনে কি মনে হচ্ছে যে আহ কোনো শর্ত বা কোনো একটা বাক্যের সাপেক্ষে আরেকটি বাক্য গঠিত হয়েছে, তাই না? তো এরকমই, তো এই শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে না, যে বাক্যে একটি বা দুটি ঘটনার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে এবং একটি ঘটনা অন্য একটি ঘটনার উপর নির্ভরশীল হয়, সেই বাক্যকে শর্ত সাপেক্ষ বাক্য বলা হয়। যেমন বা একটু ক্লিয়ার করে বলি, যে যে বাক্যে একটি বা দুটি ঘটনা থাকে এবং সেই দুটি ঘটনার মধ্যে একটা সম্পর্ক থাকে, যে একটা বাক্য বা একটি ঘটনা আরেকটি ঘটনার জন্যই যেন রয়েছে সেই বাক্যটির মধ্যে। হুম এবং একটি ঘটনা অন্য একটি ঘটনার উপর নির্ভরশীল হয় এবং দুটোর সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িত। হুম? অর্থাৎ বাক্যের মধ্যে যে একটি বা দুটি ঘটনা থাকে, সে দুটি ঘটনা দুজনের সঙ্গেই ওতপ্রোতভাবেই জড়িত এবং একটা ঘটনা অন্য একটা ঘটনার ওপরেই নির্ভরশীল হয়। অর্থাৎ দুটো ঘটনার মধ্যে একটি ঘটনা যদি না থাকে, সেই বাক্যে সেটা অর্থহীন হয়ে যাবে। হ্যাঁ, এভাবে দুজন দুজনের ওপর নির্ভরশীল হয়, সেজন্যই এই বাক্যকে শর্ত সাপেক্ষ বাক্য বলা হয়। হুম এবং এই শর্ত সাপেক্ষ বাক্য যেটা জটিল বাক্যের ক্ষেত্রে বেশি দেখা যায়, অর্থাৎ জটিল বাক্যের গঠনের ক্ষেত্রে এই শর্ত সাপেক্ষতার প্রাধান্য বেশি লক্ষ্য করা যায়। হুম
সেখানেও দেখবে এরকম একটা ঘটনা আর একটা ঘটনার উপর নির্ভরশীল হয়ে থাকে। এবং সেখানে জটিল বাক্যেও আমরা দেখি যে দুটো খণ্ড বাক্য থাকে, যেগুলো শব্দ জোড় দ্বারা যুক্ত করা হয়, এবং সেই শব্দ জোড়গুলো এমন ভাবে যুক্ত হয় যে সেখানে স্পষ্টই বোঝা যায় যে একটা ঘটনা আর একটা ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং দুটো ঘটনার সঙ্গেই যেন একেবারে সম্পর্কিত, দুজন দুজনের উপর নির্ভরশীল। হুম যে যখন আমি বাড়িতে গিয়েছিলাম, তখন আমার মা নেই সেখানে। তো দুটো ঘটনা রয়েছে, যখন আমি বাড়ি গিয়েছিলাম একটা ঘটনা, তখন আমার মা সেখানে নেই সেটা আর একটা ঘটনা। তো দুটো ঘটনাই দেখো একসঙ্গে জড়িত, একটা সম্পর্কিত, তাই না? এবং একটা ঘটনা আর একটা ঘটনার ওপরেই নির্ভরশীল। হুম তো এটাও তাই, অর্থাৎ শর্ত সাপেক্ষ বাক্যটাই তাই। হুম তো যেমন দেখো, তুমি এলে আমি যাব। তো এখানে দুটো ঘটনা রয়েছে, একটা তুমি এলে, একটা আমি যাব। তো এই দুটোর সঙ্গে দেখো একটা কার্যকরণ সম্পর্ক একটা বিদ্যমান রয়েছে দুটোর মধ্যে, তাই না? এটা ছাড়া এটা অপূর্ণ, আর এটা ছাড়া এটা অপূর্ণ, তাই না? অর্থহীন। অর্থাৎ একটা ঘটনা আর একটা ঘটনার উপর নির্ভরশীল হচ্ছে। তো এইরকম ধরনের বাক্য থাকলে সেটা কোন বাক্য হবে? না, শর্ত সাপেক্ষ বাক্য। হুম? আবার দেখো, যেমন বড় হলে তুমি ভালো ডাক্তার হবে। তো এখানেও দেখো দুটো ঘটনা রয়েছে এবং একটার উপর একটা নির্ভরশীল রয়েছে, যে বড় হলে আর তুমি ভালো ডাক্তার হবে। তুমি ভালো ডাক্তারটা হবে সেটা কার উপর নির্ভর করছে? না, সে বড় হলে, এবং বড় হলে সে কি হবে? না, ভালো ডাক্তার হবে, তাই না? এভাবে দুটো ঘটনা দুটোর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত এবং একটার উপর একটা নির্ভরশীল। তাই এই বাক্যকেও তাই শর্ত সাপেক্ষ বাক্য বলা হবে। আবার যেমন যতক্ষণ না তৈরি হয় মুখস্থ করে যাও, যতক্ষণ না তৈরি হয় আর মুখস্থ করে যাও, এই দুটো ঘটনার সঙ্গেও একে অপরের সঙ্গে জড়িত বা নির্ভরশীল। হুম, তাই এটাও শর্ত সাপেক্ষ বাক্য হবে। এই গেল অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ, যেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। তোমরা বুঝতে পারলে যে 7টা ভাগ, সেগুলো, সেই বাক্যগুলো কি, কাকে বলে, বা কোন ধরনের বাক্যগুলো সেই বাক্য হয়, বুঝতে পেরেছো? হুম এরপর এবার আসি বাক্যের অর্থগত রূপান্তর। তো আগের দিন যেমন বাক্যের গঠনগত রূপান্তর শিখেছিলাম, অর্থাৎ গঠনগত যে ভাগ, সরল, জটিল, যৌগিক, মিশ্র, এই বাক্যগুলো একে অপরের বা একটি বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করা শিখেছি, তেমনি আজ বাক্যের যে অর্থগত শ্রেণীবিভাগগুলি রয়েছে, সেই বাক্যের মধ্যে কিভাবে রূপান্তর করা হয় একটি বাক্য থেকে আরেকটি বাক্যে, সেটা আমরা শিখব। অর্থাৎ বক্তা যখন তার বাকভঙ্গির প্রয়োজনে বাক্যের রূপ পরিবর্তন করতে হয় বা করার প্রয়োজন হয়, বা যেমন আগের ক্লাসে যেমন যে বাক্যের সরলতা আনতে বা বাক্যটিকে শ্রুতিমধুর করতে বা বাক্যের কোমলতা বাড়ানোর জন্য, যেমন সরল থেকে যৌগিক বা যৌগিক থেকে জটিল, কিংবা জটিল থেকে সরল বা যৌগিক থেকে মিশ্র, এরকম একটি বাক্য থেকে অন্য বাক্যের রূপ পরিবর্তন করার প্রয়োজন হয়েছিল, যেগুলো আমরা শিখেছিলাম। তেমনি এই অর্থগত রূপান্তরের ক্ষেত্রে এরকম বাক্যের রূপ পরিবর্তন করা প্রয়োজন। অর্থাৎ বলা যায় বক্তার বাকভঙ্গির প্রয়োজনে বাক্যের অর্থগত রূপান্তর করাও প্রয়োজন। হুম অর্থাৎ হ্যাঁ বাচক বাক্যকে না বাচক বাক্যে পরিবর্তন করা প্রয়োজন, বা না বাচক বাক্যকে আবার হ্যাঁ বাচক বাক্যে পরিবর্তন করা প্রয়োজন, কখনো প্রশ্নবাচক বাক্যে অথবা অন্য কোনো ভাবে এরকম বাক্য পরিবর্তন করার প্রয়োজন হয়, যার ফলে একটা ভাব প্রকাশের বিভিন্ন মাত্রা যুক্ত হয়। ঠিক আছে, এই বাক্য পরিবর্তনের ফলে একটা ভাব প্রকাশের বিভিন্ন মাত্রা যুক্ত হয়, যেহেতু এটা অর্থগত সেজন্যই। তো সেই অর্থগত রূপান্তরের সময় কিছু কিছু বিষয় আমাদেরকে মনে রাখা দরকার। সেগুলো কি? না, এগুলো যদি তোমরা মনে রাখো, তাহলে বাক্য রূপান্তরের সময় তোমাদের সহজ হবে সেটা। তো বাক্য পরিবর্তনের ক্ষেত্রে
বাক্যের ভাষার রীতি অপরিবর্তিত থাকবে। তো গঠনগত ক্ষেত্রেও যেমন যে যদি সরল বাক্যে আহ সাধু ভাষায় থাকে, জটিল বাক্যে রূপান্তর করলেও সে সাধু ভাষাতেই থাকবে। যেমনটা বাক্যের ভাষার রীতি অপরিবর্তিত ছিল, তেমনি অর্থগত রূপান্তরের ক্ষেত্রেও একই রকম। অর্থাৎ বাক্য পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের ভাষার যে রীতি সেটা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ যদি আহ হ্যাঁবাচক বাক্যে যদি সেটা সাধু ভাষায় থাকে, সেটাকে যখন না বাচক বাক্যে পরিবর্তন করার সময় সেটাকে সাধু ভাষাতেই রাখতে হবে। বা ধরো নির্দেশক বাক্যে রয়েছে, সেটা চলিত ভাষাতে রয়েছে, এবং সেই নির্দেশক বাক্যটাকে যদি প্রশ্নবাচক বাক্যে যদি পরিবর্তন করতে বলা হয়, সেই পরিবর্তনের পরেও সেই ভাষাটা যেন সেই চলিত ভাষাতেই থাকে। এরকম ভাষার রীতি যেন অপরিবর্তিত থাকে, অর্থাৎ ভাষার রীতি কোনো রকমের পরিবর্তন হবে না। তারপর প্রশ্নসূচক বাক্যে কি হয়, শেষে প্রশ্ন চিহ্ন থাকে বা জিজ্ঞাসা চিহ্ন থাকে। তাছাড়া আবেগসূচক বাক্যের ক্ষেত্রেও তাই, অর্থাৎ বিস্ময়সূচক বাক্যের ক্ষেত্রেও তাই, শেষে কি হয় না একটা বিস্ময়সূচক চিহ্ন থাকে। তারপর প্রশ্নসূচক বাক্যকে অন্য বাক্যে থেকে যখন অন্য বাক্যে যখন পরিবর্তন করতে হবে, তখন চিহ্নটা পরিবর্তন করতে হবে। অর্থাৎ তোমাকে প্রশ্নসূচক বাক্যে রয়েছে এবং সেটাকে তোমার অন্য কোনো বাক্যে রূপান্তর করতে বলা হচ্ছে, বা একটা নির্দেশক বাক্যে রূপান্তর করতে বলা হচ্ছে, তখন কি করবে না, সেই প্রশ্নসূচক বাক্যের শেষে যে প্রশ্ন চিহ্ন রয়েছে বা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেটা পরিবর্তন করতে হবে। বা পরের লাইনে, অর্থাৎ রূপান্তরের পর যদি নির্দেশক বাক্যে থাকে, তাহলে সেই জিজ্ঞাসা চিহ্ন উঠে যাবে বা মুছে যাবে। যদি বিস্ময়সূচকে নিয়ে যাওয়ার কথা বলা হয় বা বিস্ময়সূচকে যদি রূপান্তর করতে বলা হয়, তখন কি হবে, সেই জিজ্ঞাসা চিহ্ন উঠে গিয়ে কি হবে, একটা বিস্ময়সূচক চিহ্ন হবে। ঠিক এইরকম তাই বলা হচ্ছে যে প্রশ্নসূচক বাক্যকে যদি অন্য বাক্যে পরিবর্তন করা হয়, তখন সেই চিহ্ন প্রশ্নসূচক বাক্যের চিহ্ন পরিবর্তন করতে হবে। এছাড়া প্রশ্নবাচক বাক্যকে যদি নির্দেশক বাক্যে রূপান্তর করা হয়, তখন তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোর ইত্যাদি এইরকম ধরনের শব্দ যুক্ত করতে হবে। ঠিক আছে? তো এই হলো কিছু নিয়ম বলতে পারো, বা এগুলো মনে রাখতে পারো, তাহলে তোমাদের বাক্য রূপান্তরের সময় আরো সুবিধা হবে, ঝটঝট করে ফেলতে পারবে। আচ্ছা, সেই বাক্যগুলোকে অর্থগতভাবে কিভাবে রূপান্তর হয় সেগুলো দেখো। যেমন আজ বৃষ্টি হবে, একটা বিবৃতি দেওয়া হলো বা কোনো কিছু বিষয়ে কিছু নির্দেশ করে বলা হলো। ঠিক, তাহলে এটা কোন বাক্য হবে না, নির্দেশক বাক্য হবে। এবং এই বাক্যটার মধ্যে দেখো একটা সদর্থক ভাব প্রকাশ হচ্ছে। তাই এটা কি হবে, নির্দেশক হ্যাঁবাচক বা নির্দেশক সদর্থক বাক্যও বলতে পারো, নির্দেশক অস্তর্থক বলতে পারো, বা অস্তর্থক নির্দেশক বাক্যও বলতে পারো। আজ বৃষ্টি না হয়ে যাবে না, এটাও একটা বিবৃতিই দেওয়া হলো বা কোনো কিছু বিষয়ে নির্দেশ করে কিছু বলা হলো, কিন্তু এর মধ্যে একটা নঙর্থক ভাব কাজ করছে, ফলে এটা কি হবে, নির্দেশক না বাচক বা নস্তার্থক নির্দেশক বাক্য। তারপর দেখো আজকে আর বৃষ্টি হবে না, এটা কি একটা প্রশ্ন করা হলো এবং শেষে একটা প্রশ্নসূচক চিহ্নও দেওয়া হলো। তো কি হবে, এটা সহজেই বুঝতে পারছো তোমরা, এটা প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবাচক বাক্য। আজ বৃষ্টি দাও, এটা অনুরোধ করে বলা হচ্ছে যে প্লিজ আজ বৃষ্টি দাও, এরকম বলা হয় না, তো সেরকম একটা অনুরোধ করে বলা হচ্ছে ভগবানের উদ্দেশ্যে বা ঈশ্বরের উদ্দেশ্যে, কিন্তু সেটা এখানে উহ্য রয়েছে, বা বলা ভালো ডিরেক্টলি কিছু বলা হচ্ছে না, তো এটাকে অনুরোধ ধরা হবে। তাই এটা অনুজ্ঞাবাচকের মধ্যে পড়ছে বা অনুজ্ঞার মধ্যে পড়ছে, তাই জন্য এটা অনুজ্ঞাবাচক হবে। অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো থাকলে এগুলো অনুজ্ঞা ভাব, এবং অনুজ্ঞা ভাবে থাকলে অনুজ্ঞাবাচক হয়।
তাই এটা অনুজ্ঞাবাচক বাক্য হবে। এবার দেখো, হে ভগবান আজ বৃষ্টি নামাও। এখানে ডিরেক্টলি প্রার্থনার রূপে বলা হচ্ছে, তাহলে এটা কি হবে? প্রার্থনা সূচক বাক্য। হুম। তারপর দেখো, আজকে আর বৃষ্টি হবে, এটা সন্দেহ কাজ করছে, একটা সংশয় ভাব প্রকাশ পাচ্ছে, তাই না? যে হতে পারে আবার নাও হতে পারে, সিওরিটি নেই, কোনো কনফিডেন্সের সঙ্গে বলছে না, তাই এটা কি হবে? সন্দেহবাচক বাক্য। আজ বৃষ্টি হবে, একটা আনন্দ কাজ করছে, তাই তো? ভালো লাগা প্রকাশ পাচ্ছে। তো সেগুলো কি আনন্দ, দুঃখ বা বিস্ময়, এগুলো থাকলে কি হয়? এগুলো আবেগের মধ্যে পড়ছে, এবং আবেগযুক্ত বাক্য হলে সেটা কি হবে? আবেগবাচক বাক্য, অর্থাৎ আবেগের ভাব প্রকাশ পাচ্ছে, তাই আবেগসূচক বাক্য। হুম, বা বিস্ময়সূচক বাক্য। হুম। এবং এই আর পরে এখানে একটা বিস্ময়সূচক চিহ্নও রয়েছে, তাই এটাকে আবেগসূচক বাক্য বলা হবে। আবার দেখো, আবহাওয়া যদি না পাল্টায় তবে আজ বৃষ্টি হবে। এখানে দেখো দুটো ঘটনা রয়েছে, আবহাওয়া যদি না পাল্টায় আর আজ বৃষ্টি হবে। এবং এখানে এই যদি, তবে, এই ধরনের দুটো শব্দ জোড় এখানে যুক্ত রয়েছে, যদি আর তবে, তাই তো? তো এটা কোন বাক্যের লক্ষণ? গঠনগত দিক থেকে কোন বাক্যের লক্ষণ? জটিল বাক্যের লক্ষণ, শব্দ জোড় রয়েছে। এবং অর্থগত দিক থেকে কোন বাক্য যেটা জটিল বাক্যের সঙ্গে যুক্ত রয়েছে, বা বলা হয় যেটা জটিল বাক্যেই বেশি প্রাধান্য পায়, যেটা হলো শর্ত সাপেক্ষ বাক্য, তাই তো? এবং এখানে যে দুটি ঘটনা, সেটা একটার সঙ্গে একটা কার্যকরণভাবে সম্পর্কিত। হুম? যে আবহাওয়া যদি না পাল্টায় তবে আজ বৃষ্টি হবে, এটার সঙ্গে এটা যুক্ত। এবং একটি ঘটনা আরেকটি ঘটনার উপর নির্ভরশীল। আজ বৃষ্টি হবে যদি আবহাওয়া না পাল্টায়, তো এই ঘটনাটার সঙ্গে এই ঘটনাটা নির্ভরশীল, তাই না? এবং এটার সঙ্গে এটাও নির্ভরশীল। হুম? তাই দুটো ঘটনাই দুটো ঘটনার সঙ্গেই, মানে দুটো ঘটনা দুটো ঘটনার জন্যই প্রয়োজন, সমানভাবে প্রয়োজন। তো এইরকম শর্ত সাপেক্ষে তৈরি বাক্যটি, তাই এটা অর্থগত দিক থেকে শর্ত সাপেক্ষ বাক্যই হচ্ছে। তো এই যে দেখো, একটা বাক্যকে কত রকম ভাবে বলা যায়, কত রকম ভাবে তার ভাব প্রকাশ পায়, ভাব প্রকাশ করা যায়, এবং এগুলোকেই দেখো রূপান্তরও করা যাচ্ছে। একটা হ্যাঁ বাচক রয়েছে, সেটাকে না বাচকে প্রকাশ করা যাচ্ছে, বা মানে রূপান্তর করা যাচ্ছে। কোনটা প্রশ্নবোধক থাকলে সেটাকে অনুজ্ঞাবাচকেও রূপান্তর করা যাচ্ছে। এরকম ভাবে বাক্যগুলোকে নানান বাক্যে রূপান্তর করা যায়, সেগুলোর একটা নমুনা এটা। এরপর এই বাক্যগুলি কিভাবে একটি বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করা যায়, এরকম আলাদা আলাদা ভাবে আলোচনা করা হবে পরের ক্লাসে। অর্থাৎ পরীক্ষায় যেভাবে আসে যে হ্যাঁ বাচক বাক্যে রয়েছে সেটা না বাচক বাক্যে রূপান্তর করো, বা প্রশ্নবোধক বাক্যে রয়েছে সেটাকে আবেগসূচক বাক্যে রূপান্তর করো, এইরকম আলাদা আলাদা ভাবে যেরকমটা ভাবে তোমাদের দরকার পরীক্ষায় আসে, সেরকম ভাবে আহ রূপান্তর করার আলোচনা নিয়ে পরবর্তী ক্লাসে আমি আসছি। ঠিক আছে? তো আজকে ক্লাস এই পর্যন্ত। তো আশা করছি এই অর্থগত শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি, এবং রূপান্তরের যে নিয়মগুলো বলেছি আজ, সেগুলো তোমরা অবশ্যই মেনে রেখো। পরের ক্লাসে আহ যখন রূপান্তর হবে তখন তোমরা আরো সেটা কাজে লাগাতে পারবে, বা তখন তোমাদের বুঝতে আরো সহজবোধ্য হবে। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।